শুনতে পাচ্ছেন তো? এটা আমার মেশিনের আওয়াজ। আকাশটাকে অনেক দূর থেকে দেখতে পাচ্ছি, খুবই আঁধার হয়ে আছে। কিছুটা দিক তো বটেই। আশা করছি এবারে আমার গলাটা কিছুটা শোনা যাচ্ছে। একটু আগে একটা জেনারেটরের থেকেও বেশি শব্দ এটা করছিল, এখন আবার শুরু করলো। এইটা বাস্তবে আর বেশি দিন চলবে না। কয়েকদিন থেকেই মানে বেশ কয়েক মাস ধরে এই শব্দের সমস্যাটা হচ্ছিল। তারপর ওয়ালপুল তো এটা, তারপর আমি সার্ভিস সেন্টার থেকে লোক ডাকালাম। সে এসে যা আমাকে দিল সেটা হচ্ছে 1,700 মতো টাকা লাগবে এটাকে পুরোপুরি সারাতে। কিছু কথা বললে এই পার্সটা খারাপ হয়ে গেছে, ওটা হয়ে গেছে। তা আমি বললাম আমি 7,000 টাকা দিয়ে না একটা ওয়াশিং মেশিন সারাবো না। তা বললো ঠিক আছে, তাহলে আমি একটা কাজ চালানো গোছের করে দিচ্ছি, এটা যে কোনো দিন কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তাহলে ঠিক আছে, তাই চালিয়ে দিন, যদি এটা নষ্ট হয়ে যায় তারপর আমি নতুন একটা কিনবো, কারণ 7,000 টাকা দিয়ে পুরোনো মেশিন সারানোর কোনো মানে নেই। তা যাই হোক, ঠিক আছে, তারপর সে শাড়ি দিল, সেটা দিয়ে চলছে। কিন্তু এই কয়েকদিন হলো খেয়াল করছি আমি এই যে পাওয়ার বাটনটা, এটা ঠিকঠাক করে চালু হচ্ছে না, মানে গায়ের জোরে প্রেস করতে হচ্ছে। আজকে এতগুলো বিছানার চাদর কিছুতেই প্রেস করতে পারছি না, মানে প্রেস করতে পারছি না, মানে প্রেস করছি কিন্তু চালু হচ্ছে না, অন হচ্ছে না। তারপর আবার ডাকলাম। আজকে আমি সার্ভিস সেন্টারের লোক ডাকিনি, আজকে আমি ওই কালকে যে ভদ্রলোক এসির কাজ করতে এসেছিলেন সেই ভদ্রলোক কালকে বলে গেছিলেন আমাকে যে আমি কিন্তু ওয়াশিং মেশিন তারপর আরও ফ্রিজ টিজ এগুলো সারাতে পারি, তাই ভদ্রলোককে ডাকানো করা হয়েছিল আর কি। উনি এসে বললেন যে বৌদি পুরো মাদারবোর্ডটা নষ্ট হয়ে গেছে, এই মাদারবোর্ডটা সারাতে গেলে আপনাকে 3,000 টাকা কমের পক্ষে লাগবে। তা ওইটা সারাতে 7,000, এইটা সারাতে 3,000, 10,000 টাকা, তার থেকে যদি আমি আর 6-7 হাজার টাকা এক্সট্রা দিতাম নতুন চলে আসবে। ভদ্রলোকও তাই বললেন যে আপনার এটা সারাতে হবে না, যতদিন চলছে চলুন। উনি আজকে একটা পদ্ধতি শিখিয়ে দিলেন, এই অ্যাঙ্গেলে টিপলে এটা চালু হবে, তা ওইটা দিয়ে চলবে, আর তা নইলে এটাকে আমাকে নতুনই কিনতে হবে। আর উনি বলে গেলেন যে আর ওয়ালপুল কিনবেন না, এবার কিনলে স্যামসাং কিনবেন। সাথে সাথে বলে গেলেন যে টপ লোডিং কিনবেন, টপ লোডিং কিনলে আপনার অনেক বেশি, মানে ওই ওয়াশিং মেশিনগুলো অনেক বেশি কাজের হয়ে থাকে, ফুলি অটোমেটিক ছাড়া চলবে না। আর আমি নিজেও জানতাম যে টপ লোডিংই ঠিক আছে। কিন্তু ঠিক আছে, এটা যে খুব বেশি দিন একটা চললো তা না, আবার একেবারে চললো না তেমনও নয়। তবে আমার ওয়াশিং মেশিনটা লাগবেই ভাই, কারণ এই যে এদের বাড়িঘর তো ভাঙাভাঙি হবে, তখন কতদিন যে এরা আসবে না, এই যে শখ সেটাকে নিয়ে তারপর নতুন বাসস্থানে শিফট করা বা সেসবগুলো কিছু মিলিয়ে মিশে যে কতদিন এদের কামাই হবে তার কোনো ঠিক নেই। এই মেশিনটা এবার আমার খুব বেশি পরিমাণ প্রয়োজন হবে তখন। অন্তত শনিবার দিনের নিরামিষ রান্না করে আমাদের অলকাদি বেরিয়ে গেল। এদের সব সুখ দুঃখের কথাবার্তা, এখন তো সব সুখ দুঃখের কথাবার্তা, ওই বাড়ি কোথায় নতুন বাড়ি ভাড়া পেলো, কে কোথায় জায়গা পেলো, অনেকেই জায়গা কিনে নিয়েছে। কিন্তু বিশেষ করে এই কমিউনিটি, এই অঞ্চলেতে বহু বিহারি রয়েছে, তাদের সমস্ত ওই বিহারেতে প্রপার্টি আছে, অনেকেই চলে যাচ্ছে এখান থেকে। এখন আপাতত বাঙালিরা যারা, তারা ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় ভাড়াতে চলে যাবে, কেউ আবার জায়গা কিনে নিয়েছে সেখানে, এখান থেকে যে ভেঙে দিলে যে মানে ইয়েগুলো হবে, ইট টিটগুলো হবে, সেগুলো নিয়ে তারা নতুন সেখানে কনস্ট্রাকশন করবে। দু একজন নিজেরাই ভাঙা শুরু করে দিয়েছে। তো সব মিলিয়ে মিশে হচ্ছে, তো এরকমভাবেই দিন কাটছে এদের। আজকে ভাবছি এই পাস্তাটা বানিয়ে দিই। কেন দিশানোর পাস্তাটাই বানিয়ে দেবো বলুন তো? সবাই খাবে, আমার শ্বশুরমশাইও, কারণ এটা 100% দুরুম ভুইট দিয়ে তৈরি। লাঞ্চ, ডিনার, হেলদি স্ন্যাক্স ও স্যালাডের জন্য একদম পারফেক্ট। ময়দা, কোলেস্টেরল, ট্রান্সফ্যাট একদমই নেই। আর্টিফিশিয়াল কালার, ফ্লেভার, প্রেজারভেটিভ থেকে সম্পূর্ণ মুক্ত, 100% ভেজিটেরিয়ান। পারফেক্ট শেপ আর সাইজের জন্য যে কোনো রকমের মশলা এটার ভেতর এত সুন্দর ঢুকে যায়, যার ফলে খেতে দারুণ হয়। আর বানাতেও সময় লাগে একদম অল্প। বাজারের পাস্তাগুলো যখন আমরা সেদ্ধ করি তখন তার মধ্যে একটুখানি তেল দিয়ে দিতে হয়, নাহলে পরস্পরের গায়ে এরা লেগে যায়। কিন্তু দিশানু পাস্তা যখন সেদ্ধ করবেন তখন শুধু একটু লবণ দিলেই চলবে, এটা পরস্পরের গায়ে একটুও লেগে যাবে না। এই সুস্বাদু পাস্তাটাকে আরও সুস্বাদু বানাতে আমি ব্যবহার করব হচ্ছে দিশানুর এক্সট্রা লাইট অলিভ অয়েল। এটা কিন্তু ভারতীয় রোজকার রান্নার জন্যই তৈরি হয়েছে। এটার ফ্লেভার খুবই লাইট, যার ফলে খাবারের আসল স্বাদ সম্পূর্ণভাবে বজায় থাকে। যাদের রক্তে খারাপ কোলেস্টেরল বেশি, এটা ব্যবহার করাটা অবশ্যই তাদের জন্য উপযোগী হতে পারে। ভারতীয় রান্নাঘরের সব আইটেমের জন্যই কিন্তু এটা একদম পারফেক্ট। কারি বলুন, ডিপ ফ্রাই বলুন, সব কিছুর জন্যই দিশানোর এই অলিভ অয়েলটা একদম পারফেক্ট। আমি অবশ্য পাস্তা দিয়েই বানাবো। দুটোরই লিঙ্ক কিন্তু আজকের ভিডিও ডেসক্রিপশনে থাকবে, প্লিজ বন্ধুরা কিনবেন। ছাদে এলাম, প্রবল হাওয়া দিয়েছে, যা ভেবেছিলাম এই যে পড়ে গেছে, এলাম। হবারই ছিল, শুকায়নি, দেখুন তো।
চাপাচুপাগুলো সব নিয়ে যেতে হবে, একেবারে ওলট পালট করে এ হয় থাকলে অবশ্য শুকিয়ে যাবে, কিন্তু তাও নিয়ে যাই ভালো। এটা একেবারে গুটিয়ে গেছে, যা তা অবস্থা। ক্যামেরার ওই ব্রাইটনেসের সেটিংটাতে একটু গন্ডগোল হচ্ছে, তাছাড়াও ফোনটাতে একটু সমস্যা আমার হচ্ছে, একসাথে অনেক কিছু মানে একসাথে হচ্ছে আর কি। এ সময়টা বুঝতে পারিনি যে এই অবস্থা হয়ে রয়েছে, তাই জন্য ক্লিপিংটা অনেকটা বড় থাকার পরেও কেটে জাস্ট ওই 6-7 সেকেন্ডের মধ্যেই এন্ড করে দিতে হলো। তো যাই হোক, এখন আপাতত এগুলো করছি, তো কিন্তু বৃষ্টি কিন্তু চলে এসেছে এবং ছাদটা এতটাই প্রবল, বুঝতেই পারছেন এত হাওয়া। সেটা আমি এই যে ছাদে কাজ করছি, আমার গায়েও কিন্তু রীতিমতো ছাদ লাগছে, এবং ছাদগুলোর খুব একটা মানে ঝিরি ছাঁট নয়, বেশ মোটা ধারার ছাঁট। তার মানে এই যে এগুলোকে তুলে নিয়ে যদি ভেতরে চলে যেতাম তাহলেই ভালো হতো, কিন্তু এত তাড়াতাড়ি তুলে হবেই বাকি, মানে সবই ভেজা রয়েছে আসলে। তো যাই হোক, বেশ অনেকক্ষণ পরেই আবার এলাম আপনাদের সামনে। এখন আজকে টুপুরের ওই চশমাটা হয়ে গিয়েছে, তা সেটার জন্যই যাচ্ছি। যদিও মেয়েটা এখন আমার যে ফ্রেমটা পড়ে আছে এটাতে যেন আমার মেয়েটাকে বেশি টুপুর টুপুর মনে হচ্ছে, মানে আমার বেটি বেটি লাগছে। এর পরের যে ফ্রেমটা পড়বে সে ফ্রেমটা দেখতে ওকে খুব ভালো লাগছে, এটা অন্তত আমাদের তো সবারই সেটাই ধারণা। কিন্তু পড়ার পর মেয়েটাকে আমার অতিরিক্ত বড় বড় লাগছে, মানে স্টাইলিশ লাগছে, কেমন যেন একটা মানে নিকটবর্তী লাগছে না, মানে একটু দূরবর্তী লাগছে, নিজের মেয়েকে কেমন যেন একটা লাগছে আর কি। বারবার বলছি, বাবু ঘরের মধ্যে তুই পুরোনো ফ্রেমটাই পরে থাক, কিন্তু তার তো পছন্দ হয়েছে ওই ফ্রেম, সে তো ওইটাই নেবে। তো যাই হোক, ঠিক আছে, রাস্তা দিয়ে তো এই জল দেখতে দেখতে যাচ্ছি। আবার কিছুটা রাস্তা আছে এমন যেটা মানে অদ্ভুতভাবে শুকনো, মানে ওই আর কি, যেটা আমাদের ওই বর্ধমান রোডটাকে কানেক্ট করে, সেই রাস্তার বেশ অনেকটা জায়গা জুড়ে অদ্ভুতভাবে শুকনো। আর এই জায়গাটাতে এই ভদ্রলোক পেছনে এতগুলো, এগুলো কিছুটা মগের মতো, অনেক মুদির দোকানে এগুলো ব্যবহার করা হয়, ওই যে চাল তুলতে, ডাল তুলতে, মানে শুকনো জিনিসপত্র তুলতে এগুলো লাগে, সেটাও তিনি ব্যবসা করছেন। সত্যি কত মানুষ কত কিছু করে জীবিকা নির্বাহ করেন। তো যাই হোক, নিশ্চয়ই দোকানে দোকানে সাপ্লাই দেবেন এগুলো। তো এখন যাচ্ছি হচ্ছে হকার্স কর্নারের ভেতর দিয়ে। টুপুর আমার এইখানকার জিনিসপত্র পরেই বড় হয়েছে ছোট থেকে, তো ভালো দোকানটা, এই এরিয়াটা বেশ ভালো, কিন্তু এর মধ্যেও কিছু বোধ হয় ভাঙা পড়বে দোকান, কারণ এর মধ্যেও রেলের জায়গা রয়েছে। আর রাস্তাঘাটের অবস্থা মানে কি করুন সেটা কি করে বলবো। তো বেশ খানিক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো, কারণ দুখানা ট্রেন গেল এলো এই সবগুলো হলো। তো যাই হোক, অনেকটা জায়গা কিন্তু রেলের এখান থেকে। তো রাস্তা আমি দেখাতে, প্রথম কথা হচ্ছে এক ভাবি যে দেখাবো না, আবার মনে করি যে না দেখানোর কারণ নেই। এই যে দেখুন দেখি কি ভয়ঙ্কর পরিমাণ খারাপ অবস্থা এখন শিলিগুড়ির রাস্তাগুলোতে, ওই খুঁড়ে খুঁড়ে, এটা অবশ্য হালে নয়, 4-5 মাস আগে থেকেই, মানে ধরুন খুঁড়ে খুঁড়ে এমন অবস্থা করে রেখেছে না, যে কোনো বয়স্ক মানুষ তাদের কিন্তু টোটো নিয়ে বলুন, মানে একটু বড় গাড়ি ছাড়া তাদের যাওয়াই মুশকিল। আর এই যে দেখুন এই রাস্তাটা কীরকম শুকনো, ধারগুলোও শুকনো বন্ধু, এখানে বৃষ্টি হয়নি না কি, আবার কিছুটা মানে মোটামুটি 0.5 কিলোমিটার মতো রাস্তা এই ধরনের। তারপরে বর্ধমান রোড পেরিয়ে এলাম, মানে পেলাম, সেখানে আবার কিন্তু দিব্য জল জমে আছে, রাস্তা ভেজা, কিন্তু এই রাস্তাটা শুকিয়ে আছে। তো যাই হোক, যেটা বলছিলাম, যে ধরুন কারো পেটে খুব যন্ত্রণা, সে কিন্তু এই রাস্তা নিয়ে টোটো নিয়ে যেতে পারবে না। কোনো মানুষের শরীরটা ভালো নেই, তার মানে ধরুন বয়স হয়ে গেছে, তিনি এই রাস্তা দিয়ে যেতে পারবেন না, কারণ এত ভয়ঙ্কর অবস্থা। কবে ঠিক হবে জানি না, বর্ষাকালটা গেলে হবে শুনছি। আর এই যে কন্যা আমার এই ফ্রেমটা নিয়েছে, দেখতে ভালো লাগছে নিঃসন্দেহে, ওর বাবা তো খুবই খুশি হয়েছে। হ্যাঁ, তো কিন্তু ঠিক আছে, আসলে বাইরে বাচ্চাকে যখন পাঠানো হয় তখন একটা ফ্রেম দিয়ে কখনোই পাঠাতে নেই। তো এইটাকেই টুপুর এখন তার প্রধান ফ্রেম করে নিল, আর যেটা এতদিন পড়েছিল সেটাকে সে করে নিল সাইড। অর্থাৎ এটা যদি তার কখনো কোনো অসুবিধে হয় বা ঢিলা হয়ে যায় তখন সে ওই ফ্রেমটা পড়বে, এরকমই তার ইচ্ছা, যা বুঝতে পারছি আর কি। টুপুরের ওই কিছুটা ওই আছে, যেটা পড়ছে তো সেটা পড়বেই, মানে ভাত ডাল আর মানে ভাত মুসুর ডাল আর আলু ভাজা খাচ্ছি, তো ভাত ডাল মুসুর ডাল আলু ভাজাই খাবো। হ্যাঁ, একটু চেঞ্জ এইসব ব্যাপারে তার একটুখানি অনীহা আছে। তো ওই আর কি, এখন যখন এটা তার পছন্দ হয়েছে তখন সে আর ঘুরে এটা একটু ঢিলা হয়ে যাওয়ার সমস্যা হতেই পারে, সেটা আমরা বুঝতে পারলাম। সেটা হলেও বোধহয় সে কাপড় পেঁচিয়ে নিয়ে এটাই পরবে, কিন্তু পুরোনোটাই বোধহয় সে আর ফেরত যাবে না, কারণ তার নিজেও এটা মনে হয়েছে যে তাকে এই ফ্রেমটাতেই বেশি ভালো লাগছে। বাচ্চা কাচ্চাগুলো এই বয়সে একটুখানি মানে চেহারা কনসিয়াস হবে, এটা তো খুব স্বাভাবিক। যাই হোক, ঠিক আছে, এখন সে একটুখানি ওই এটিএমে গেল। এটিএমে এখন সে তো পারেই, অনেক দিন থেকেই পারে। তো এটিএমে খানিকটা তার দাদু তাকে বলেছে আমাকে একটু টাকা তুলে দিও, তো সে দাদুর টাকা তুলে দিতে এটিএমে গেল। তারপর বাড়ি এলো, বাড়ি আসার পর পুরনো ফ্রেমটা খুলে যখন নতুন ফ্রেমটা পড়ছে, তখন তার বাবা খুব প্রশংসা করেছে, ব্যাস তাকে আর পায় কে, আর সে পুরনো ফ্রেম পড়বে না, নতুন ফ্রেমই পড়বে। বাহ, এটা তো এটার থেকে অনেক হাজার গুণে ভালো।
এটাই কর তুই। ভালো ঠিক করিস। দুর্দান্ত হয়েছে, আমি সত্যি সত্যি প্রশংসা করছি এটা। এটার সামনে এটার কোনো এই দাঁড়াচ্ছে না, মানে দুটোই সুন্দর, এটাও সুন্দর, এটাও সুন্দর। এটা আমার আউটস্ট্যান্ডিং লাগছে, এটা খুব স্টাইলিশ দেখতে। ওই দুর্দান্ত। নিজেকে দেখে এবারে ঠিক কখন চলে এসেছি বিকেলবেলায়, তারপরে এসে পরে টুকিটাকি কাজকর্ম হলো, তারপর প্রায় 3.5 ঘন্টা ধরে চেষ্টা করলাম একটা শর্টস আপলোড করা। শর্টসটা করতেও তো আমার সময় লেগেছে বলুন। একটা গান সকাতর হয়ে কাঁদিছে সকলে, এমনভাবে সে ব্যাপারটাকে সলভ করুন, বারবার করে ইমেল আসছে ব্যাপারটাকে সলভ করুন, তারপরে মানে কপিরাইট চলে এসেছে। আপনারা যারা আমার ভিডিও শর্টসটা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন যে আমি কী বিষয়ে বলছি। তারপরে সেই ইউটিউবের কাছে কত করে মেল করা হলো, কত কিছু করা হলো, কিছুতেই আমি ওই শর্টসটা দিতে পারলাম না। শেষ পর্যন্ত ওটা আমি দিলাম হচ্ছে ফেসবুকে। তো ফেসবুকে সুন্দর আপলোড হয়ে গেল, কিন্তু কিছুতেই ওটা আমি ইউটিউবে দিতে পারলাম না। মনটা এত খারাপ হয়ে গেল না তারপর মনটা বাবা আর ভিডিও করবো না এরকমটা ভেবেছিলাম। তারপর রান্নাঘরটা সব বুঝিয়ে টুজিয়ে ফেলে এখন এসে একটু বসলাম, ভাল লাগছে না আসলে। যাই হোক, ঠিক আছে, আসলে একটা পরিকল্পনা থাকে, তারপর সেটাকে বাস্তবায়ন করা, পরে শেষ মুহূর্তে তীরে এসে তরি ডুবলে যা হয় সেটাই হয়েছে আর কি। আমি এখন শোবো বন্ধু, কালকে এই ব্লগটাকে কন্টিনিউ করছি। কিন্তু একটা জিনিস হচ্ছে, আমাদের বাড়িতে কিছু কিছু জিনিসটা আমি একটু চিন্তিত, মানে অনেকগুলো ইলেকট্রনিক্সের জিনিসপত্র সব খারাপ হয়ে যাচ্ছে। এই ফ্যানটা খারাপ হয়ে গেল, ওই ওয়াশিং মেশিনের ওই মাদারবোর্ডটা ওটা গেল, তারপরে নিচেও আরও 2-1টা জিনিস খারাপ হচ্ছে, মানে টুকটুক করে হঠাৎ করে এই 2-3 দিনের মধ্যে কী যে হচ্ছে, অনেকগুলো জিনিসপত্র খারাপ হয়ে গেল। আমার ফোনটাও একটু গড়বড় করছে, মানে এগুলো এত তাড়াতাড়ি কেন এগুলো হচ্ছে জানি না। এখন আমি একটা জিনিস নোটিস করেছি, সেটা হচ্ছে আমার না কিছুতেই মানে ডিভানে শুলে ঘুম আসতে চায় না। মানে এই যে যেমন ডিভানটা, এটার ভেতরে অনেক জিনিসপত্র রাখা আছে, কিছুতেই আমার ওরকম একটা ঘুম আসতে চায় না। মানে এত ভালো, এটা যেমন নতুন কার্লন, খুব কমফোর্টেবল একটা বিছানা, কিন্তু ঘুম আমার কিছুতেই আসতে চায় না। অথচ অনেকের হয় যে নতুন বিছানায় শুলে ঘুম আসতে চায় না, কিন্তু আমার তো আদি অনন্তকাল ধরে এই বিছানা। আমি শেষটাই না, এটা আমার অনেকদিন থেকে, যার ফলে আমি ঠিক করলাম যে অনেক কিছু ভাবলাম যে বিছানার চাদরের সমস্যা হচ্ছে। এখন তো বেশ কয়েক সপ্তাহ ধরে সুতির চাদর ছাড়া অন্য কিছু পাতাও হচ্ছে না। ভীষণ মানে কমফোর্টেবল চাদর, কমফোর্টেবল টেম্পারেচার করে রাখা হচ্ছে, সব কিছুর পরেও আমাদের ঘুম আসছে না। অথচ বন্ধু, এটা যে শুধু ঘুমের সমস্যা তা না, টুকুরের যে খাটটা, সেটাতে শুলে একেবারে ফাটিয়ে ঘুমিয়ে যাচ্ছে আমি বোম্বাদাদা দুজনেই। আর আমাদের দুজনেরই ওই ডিভানে শুলে অসুবিধা হয়। যে বোলপুর গেলাম, তারপরে বিভিন্ন জায়গায় বেড়াতে যখন যাচ্ছি, সেই খাটগুলো হোটেলের খাট, সেগুলোতে যখন শুচ্ছি তখন মানে খুব সুন্দর ঘুম হচ্ছে, আরাম হচ্ছে। আর সারাদিনের পরে ঘুম যদি না হয় তাহলে পাচ্ছেন সব কিছুই কেমন যেন একটা হয়ে যায়। তো আমাদের না এই ডিভানগুলো ক্লিয়ার করতে হবে। ব্যাপারটা নিয়ে আসলে একটু ডিসকাস করলাম, কারণ এই জিনিসটা আমি ধরতে পেরেছি, এটা একটা মস্ত বড় ব্যাপার। যে ঘুমের ওষুধ মাঝখানে যেমন আমার প্রথম দিকে যখন হয়েছিল না, যে প্রেশারটা যখন ধরা পড়েছিল, তখন ঘুমের ওষুধ কেউ আমার ঘুম হচ্ছে না। তারপরে ডিসকাস করলাম, তো তিনি বলে দিলেন যে আসলে আপনাদের মানে খোল নলচে বদলে ফেলতে হবে, ভেতর থেকে জিনিসপত্র বার করতে হবে। মানে জড় বস্তুও না একটা এনার্জি ক্যারি করে বন্ধু, জানেন তো, যার ফলে এই ডিক্লাটার করা জিনিসটাকে মানুষ এত এত বেশি বারবার করে বলে। ভেতরে যা যা আছে সেগুলো মানে যেটা না থাকলেই নয় সেটাই রাখতে হবে, বাদ বাকি সমস্ত বাতিল করতে হবে। আর ওর ভেতরে তো ঠেসে ঠেসে শীতের জামা কাপড়গুলো ভরা হয়েছে, আর মাথার কাছেও সমস্ত জামা কাপড় ভরা আছে। আমাকে না শীতের একটা আলমারি করতে হবে, সব কিছু ডিভানের ভিতর ঢোকানো যাবে না। শুধুমাত্র একটা আলমারি, যেটাতে আমার টুকুরের রুমা দাদা শীতের জামা কাপড় থাকবে। শুধু ওই ডিভান বলে না, এইটা ওইটা কোথাও শুলে আমার ঘুম আসতে চায় না। কালকে মেয়েকে এটাকে ক্লিন করতে বলেছি, মামুনি আসার আগে একবার আমি ভাবছিলাম আমি করে দেবো, তারপর বললাম যে না, ওর জিনিস আমি তো করবো না। সেটা বলেছি, মেয়ের আমার খুব রাগ হয়েছে, তাতে খুব রাগ হয়েছে। আমি সাথে ফাটাফাটি করে ঝগড়াও হয়ে গেলাম। আমার আজকে ওইভাবে বলার দরকার ছিল না, আমি যদি সারাদিন বাড়িতে বসে আছিস, কোনো কাজ করিস না, এটা করবি, ওরকম করে বলার কী আছে, ওরকম করে বলার কী আছে। তো খুব সে রাগ হয়েছে, ও একেবারে এইরম করে ঝগড়া করেছে, আমিও সেই করেছি। আসলে জন্ম থেকে অতগুলো মানে কাজে দিদিদের দেখে বড় হচ্ছে, তো মানে কী বলবো, আমি সারাদিন এক জায়গায় বসে আছিস। আসলে ওই শর্টসটাকে আপলোড করতে পারিনি, সেটা একটা রাগ থেকে সব কিছু মিলিয়ে মিশে একটু ঘেঁটে যাচ্ছে। তবে হ্যাঁ, এটারও একটুখানি মানে বোঝানোর ব্যাপার আছে আর কি। করবে এমন নয় যে সব কাজ করতে পারে, কিন্তু চুপ করে বসে থাকবে আজকাল, করবে না। সব থেকে বড় কথা হচ্ছে এই যে রান্নাবান্না শেখার ব্যাপারটা, মানে খুব একটা আগ্রহ নিয়ে শিখছেও না, কী যে করবে কে জানে বাবা। যাই হোক, ঠিক আছে, দেখা যাক। চলুন বন্ধুরা, দেখা হচ্ছে কালকে সকালবেলা আপনাদের সাথে। তোমার মা কাজে লাগবে না, কালকে মাকে সেই বকা দিয়েছি।
বড় হওয়ার সাথে সাথে বাচ্চাদের কিছু কিছু করে পরিবর্তন আসে, সেটাই তো স্বাভাবিক। তারা প্রতিবাদী হয়, ভুলভাল কথা বলে, আবার অনেক সময় অনেক ঠিক কথাও বলে। যেটাকে নেওয়া সেটাকে তো নিতে হবে, যেটা ভুল সেটা ভুল। ভুল মানে ভুল এবং ভুল এবং ভুল, মানে ওটা ভাই আমার কাছে অন্তত কিছু জিনিস ইস্পাত, মানে ঠিক নয় তো ঠিক নয়, সেটা হতে পারে না যে সেটা আমার সামনে যেই বসে থাকুক সে আবার অপত্য ডেফিনেটলি, কিন্তু তার মানে এটা নয় সে ঠিক করছে। আর আমি এই জিনিসটা বন্ধু ছিল না দুপুরে, নতুন স্বভাবের এটা একটা দিক তৈরি হয়েছে এবং সেটা হয়েছে আমাদেরই জন্য। যখন বাচ্চাকে আমরা প্রথম থেকে বলেছিলাম মোবাইল দেবো না মোবাইল দেবো না, তারপর কোভিডের সময় তার হাতে আমরা মোবাইল ধরিয়ে দিই। এখন সারাক্ষণ এই যে ল্যাপটপটা নিয়ে এখানে বসে থাকে, বহির্জগতের প্রতি তার প্রবল আগ্রহ, ইনফ্যাক্ট সব বাচ্চাদেরই, কিন্তু ঘরের ভেতর কি হচ্ছে সেই সম্পর্কে তাদের কোনো ইন্টারেস্ট নেই। ও এত কাজের ছিল, শুরুর দিকের ব্লগগুলো আপনারা দেখবেন যে কাজে আগ্রহ ছিল সত্যি কথা, কারণ ওর না আর কিছু করার ছিল না। কারণ এই জায়গাটা পরিষ্কার করছে, ওই জায়গাটা এটা করছে, এই গাছে জল দিচ্ছে, ওই মানে বারান্দার প্রতি, গাছের প্রতি ওর এত ভালোবাসা, এত সব কিছু ছিল। তারপর এই যে গ্যাজেট মুখী জীবন ওর চলে আসে, তারপর থেকে ওই যে জিনিসগুলো আস্তে 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 কমতে কমতে এখন তো ওর জীবন কেবলমাত্র এই জায়গাটাতে বসে ল্যাপটপ দেখা। হ্যাঁ, অনেক কিছু সে ইনফরমেশন নিচ্ছে, এটা ঠিক কথা, তার কাছে আপনি অনেক কিছু ইনফরমেশন পাবেন। মা স্মার্ট সিটি কাকে বলে, মা এটা কি, কবে এই জায়গার কি হবে, মা জানো তো এত তারিখের মধ্যে গভর্নমেন্ট একটা ডিক্লেয়ার করেছে হিল স্মার্ট সিটি তৈরি করে দেবে, এইসবগুলো বাইরের ইনফরমেশন আপনি অনেক কিছু পাবেন। কিন্তু ঘরের মধ্যে কী হচ্ছে সেটা নিয়ে ওর কোনো আগ্রহ নেই। ইনফ্যাক্ট ওর নয়, বাচ্চাদের আমি ওর বন্ধুদেরও তো দেখছি, তাদেরও তাই। তো এই জিনিসটা থেকে না বাচ্চাদেরকে মানে এটা থেকে বাবা মাকেই ভাঙতে হবে যে তোমার কিছু বাড়ির প্রতিও দায়িত্ব আছে। আমি জানি এগুলো সব ঠিক হয়ে যাবে, একটা সময় পর যখন কাঁধে জোয়াল পড়বে তখন ঠিক হয়ে যাবে। কিন্তু কি জানেন তো, খুব কষ্ট পেয়ে ঠিক হওয়ার থেকে ব্যাপারটাকে ঠিক করার যে বাবা মায়ের প্রবণতা, এটার প্রতি যদি আমরা একটু বেশি যত্নবান হই যে এই জিনিসটাকে ভাঙতে হবে, ওইটাও যেমন দরকার তেমন এইটাও দরকার। আজকে যদি বাইরে প্রখর রৌদ্র থাকে, তোমার যদি শরীর খারাপ থাকে, তুমি যদি কাজে না যেতে পারো, তোমাকে বাড়িতে রান্নাটা করে নিতে হবে, সেটা তোমাকে শিখতে হবে। সব কাজ করতে পারে, মানে খুব সৌভাগ্য আমাদের যে কোভিড আসার আগে ওকে ঘরের সমস্ত কাজ শিখিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই যে বাড়িতে আমার শাশুড়ি মা আলপনা দি সব দিক থেকে মিলিয়ে এই রান্নাটাকে একে ভেরানো যায়নি। মানে ওর আগ্রহ ছিল না তা না, কিন্তু ওই সময়টা মা ভীষণ রেগে যেতেন, মানে কিরাক করতেন আমার শাশুড়ি মা, যার ফলে ওই কাটা মানে ওর হাত কেটে যাবে, ও হাত পুড়ে যাবে, এই ভয়ে ওকে রান্নাঘরে ভেরানো যায়। বাদ বাকি সমস্ত যখন আমরা হাওড়ায় যেতাম বন্ধু, ওই তো অতদিন ধরে বন্ধ থাকা ফ্ল্যাট, হ্যাঁ, মানে আমাদের ক্লিন করতে লেগে যেত মোটামুটি গোটা একটা দিন। আমরা তিনজনে সমান কাজ করতাম তখন। কতটুকু কী কাজ যে করতো আমার মেয়ে, আমি ফ্রিজ পরিষ্কার করছে থেকে শুরু করে ঘর ঝাড় দিচ্ছে, মানে যা ও চোখের সামনে দেখছে ও সব কাজ করছে এবং করছে, শুধু করছে না না খুব পরিপাটি করে করছে। আমার মনে আছে ক্লাস 2-এ যখন পড়ে তখন মানে আমার কী একটা হয়েছে, আমার পায়ে একটা চোট লেগেছিলো, আমি অটো থেকে নামতে গিয়ে আমার একটু উঁচু জায়গায় পা লেগে পাটা ফ্লিপ করে গিয়েছিলো। তখন আমাদের বারান্দায় মেলা হতো কাপড় চোপড়, কাজের দিদি কয়েকদিন আসেনি, আলপনা দিও তখন কদিন ছুটিতে। তখন আমি সারা দিন দেখছি হাতে হাতে টুপুর, হয় আমার কাজ করছে নাহলে ঠাকুমার কাজ করছে। তখন পরে ক্লাস 2-এ গরমকাল, মানে গ্রীষ্মকালীন ছুটি। আমার মনে আছে আমি বাথরুমে একটু পাটা যন্ত্রণা যেহেতু কাপড় কাচ্ছি, ওসব চিপে চিপে ওইটুকুটুকু হাতে সমস্ত গিয়ে বারান্দায় মেলে দিচ্ছে। মেলছে কীভাবে, চেয়ারের ওপর উঠে উঠে, জানেন এত কাজের ছিল সেখানে। এখন এই কাজের জন্য ওকে আমাকে এত বকতে হলো, কালকে ভীষণ বকতে হলো, এটা আমার খারাপ লাগছে। কিন্তু কোথাও না কোথাও এটা হলো কেন, কীভাবে হলো, কেন হলো, কীভাবে এটাকে ভাঙবো, এই জিনিসটাও আমাকে একটু ভাবতে হচ্ছে সত্যি কথা। হয়তো তেমন মা বলছেন, একটু আগে ফোন করলেন মা, যে মানে আমি খুব মনে কষ্ট পাচ্ছি সত্যি কথা, বাচ্চাটাকে এত বকেছি কালকে না, তারপরে আবার মানে এই জিনিসটা ওর হচ্ছে, এটা দেখেও ভীষণ। মা বলছেন যে দেখ তুই এগুলো না সব ঠিক হয়ে যাবে, ও যখন পারে, যখন ওর সময় হবে, ও তখন সব ঠিক হয়ে যাবে। মানে ওকে তো আমরা কখনোই খাটাবো না, মানে অযথা খাটানো সেটা নয়, সত্যি আমাদের বাড়িতে গৃহকর্ম সহায়িকা অনেকে আছে, কিন্তু প্রয়োজনে তো আমাকে করতে হবে ভাই, এটা তো বুঝতে হবে। তো এই জিনিসটাকেই আর কি মা বলছে তুমি একটু বেশি ভাবছো, যখন সময় হবে তখন সব করবে, কিন্তু রান্নাটা তো শেখাতে হবে। এটা আমার খুব মাথা ব্যথার কারণ দাঁড়িয়েছে, আর রান্নাঘরে ভিড়ছে না। এটা প্রথম থেকে যখন একটু ওই একটা ফ্লো ছিল কাজ শেখার, তখনই যদি একটুখানি ঢুকিয়ে দেওয়া যেত, আজ আমার মেয়ে মাংস মাছ সব রান্না করতে পারতো। কী জানি, হয়তো বা আমাদেরই ভুল, জানি না। চলুন, আজকে ও করছে, মনটা ওরও খুব খারাপ। ঝগড়া করেছি ঠিক কথা, ঘাড় বিকিয়ে বেঁকিয়ে আমিও করেছি, খুব বকেছি, ওর বাবাও বকেছে কালকে। যাই হোক, ঠিক আছে, আপাতত চলুন, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে।
দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে, ভুলভাল বলছি। যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটাকে অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখাচ্ছে আগামীকাল, ততক্ষণের জন্য।